বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে তো এইচএসসি পরীক্ষা শেষ হয়ে গেল, ঠিক আছে। তো আসল যুদ্ধ যেটা, আসল বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা যেটা, এইটার প্রস্তুতি তোমার পুরো দমে শুরু হয়ে যাবে। সো এই প্রস্তুতিকল্পে আমরা যেটা কথা দিয়েছিলাম, আমরা কিছু ফ্রি ক্লাস নিব, সেই ফ্রি ক্লাসেরই একটা রুটিন দেওয়া ছিল। সেই রুটিনের ধারাবাহিকতায় আজকে দ্বিতীয় ক্লাসটি হবে। সো আজকে দ্বিতীয় ক্লাসে যে টপিকটা আমি তোমাকে পড়াবো, এইটা তোমার মনে হইতে পারে যে ভাইয়া এই টপিকটা নিয়ে কেন পড়াচ্ছে। হ্যাঁ, খুব সহজে একটা কথা বলি, কমন কিছু বিষয় থাকে, ঠিক আছে। যদি প্রশ্ন হয় যে আমাদের জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে, এইটা যে পড়াশোনা করে না গেছে সেও অ্যান্সার করতে পারবে। কিছু কমন ঘটনা থাকে সাম্প্রতিকে, যে পড়াশোনা না করে গেছে সেও অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। তো এই জাতীয় বিষয়গুলি কমন, সবাই তো পড়ায়। তো আমরা আজকে এমন একটা টপিক নিয়েছি, যেই টপিকগুলি থেকে আসলে প্রশ্নগুলি উত্তর করতে পারলেই আসলে চান্স হওয়া না হওয়া এবং ভালো পজিশনে থাকা ডিপেন্ড করে। সো আজকে টপিকটা কি তোমরা একটু বলো তো, কোন বিষয়ে আজকে আমরা পড়বো? একটু তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি কোন বিষয়ে আজকে পড়বো। আজকের টপিকটা হচ্ছে ককেশাস অঞ্চল। আমি তোমাকে ককেশাস অঞ্চল থেকে, এখানে কিছু ভেজাল আছে, ঠিক আছে। তোমরা একটা কমন তথ্য জানো যে একটা প্রশ্ন হয় ককেশাস অঞ্চলের দেশ হয় কোনটি, নয় কোনটি, তখন তোমরা তিনটা দেশই জানো, বা তোমাদেরকে টেকনিকে এইভাবে পড়া হয় আজা, ঠিক আছে, আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, এভাবে পড়ানো হয়। তো এর বাইরে কিন্তু অনেক জটিলতা আছে হচ্ছে ককেশাস অঞ্চল। এই যে তোমরা পড়ছো ককেশাস অঞ্চলের দেশ তিনটি, ভাইয়া এইটা একটা ভুল তথ্য। আসলে ককেশাস অঞ্চলের দেশ তিনটি না, ঠিক আছে। সো এই জন্য আজকে এই টপিকটা সিলেক্ট করা, যেন তোমরা এই টপিকটা একদম ক্লিয়ার হয়ে যেতে পারো আজকে ক্লাসে। আমি তোমাদেরকে এই ককেশাস অঞ্চলটা ডিটেলস তো পড়াবই। তো এই ডিটেলস পড়ানোর আগে এখান থেকে কি কি প্রশ্ন হইতে পারে, কেমন হইতে পারে, এবং প্রশ্নগুলি কেমন কনফিউজিং হইতে পারে, এই জন্য শুরুতে আমি কিছু প্রশ্ন রেখেছি, 8টা প্রশ্ন। আগে আমরা ককেশাস অঞ্চল সম্পর্কে 8টা প্রশ্ন সলভ করব, আগে পড়বো, তারপরে ককেশাস অঞ্চল টোটালটা একটু বোর্ডে আমি যেভাবে চিত্র একে বুঝিয়ে দেই বা দেখিয়ে দেই সেভাবে দেখাবো। তাহলে তোমরা কে কোত্থেকে আমার ক্লাসে অংশগ্রহণ করছো এইটা একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদের সাথে আগে একটু পরিচিত হই, তারপর আমরা 8টা প্রশ্নের দিকে যাই। আর তোমরা যারা আজকে ক্লাসটা লাগবে, মানে আজকে পড়াইলেই বুঝতে পারবা যে বিষয়গুলি কতটা জটিল এবং কত মানে একটু বুঝে পড়লে, চিত্র ধরে এঁকে পড়লে সহজে মনে রাখা যায়। সো এই ক্লাসের পিডিএফটা যদি পেতে চাও তাহলে কিন্তু আমাদের ক্লাসটা একটু শেয়ার দিতে হবে। সো যারাই আমাদের ক্লাসটা শেয়ার দেবা, শেয়ার দিয়ে একটু ডান লিখে জানাবা। যারাই শেয়ার দেবা শেয়ার লিখে ডান লিখে জানাবা। আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু তোমরা কমেন্ট করে জানাও, কে কোথা থেকে দেখছো, কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি তোমাদের সাথে আগে একটু পরিচিত হই, তারপর আবার ক্লাসটা শুরু করি। নুসরাত জাহান, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। সোহান লিখছো পেইড ব্যাচের ক্লাস টাইম আর ক্লাস রেকর্ড থাকবে কি? ভাইয়া পেইড ব্যাচের ক্লাসগুলি তোমাদের সুবিধাজনক একটা টাইমে নেওয়া হতে পারে সেটা বিকেল 3টা, হতে পারে রাত 8টা, যেই টাইম তোমরা বেশিরভাগ স্টুডেন্টরা প্রেফার করো। নুসরাত জাহান এনামুল, আমি এনামুল নেত্রকোনা থেকে। তাহলে শেয়ার ডান। আতিয়া খাতুন শেয়ার ডান। সোহান আসো রাজশাহী থেকে। সো যেটা বলছি, যদি ক্লাসটা গুরুত্বপূর্ণ মনে হয় ক্লাসটা একটু শেয়ার দিয়ে রাখলে তুমি ক্লাসে পিডিএফ পেয়ে যাবা। তাহলে আগে আমরা কি করব, 8টা প্রশ্ন সলভ করব, ঠিক আছে। ককেশাস অঞ্চল থেকে আগে 8টা প্রশ্ন সলভ করব। প্রশ্নগুলি সলভ করার পর আমি তোমাকে ককেশাস অঞ্চলের ডিটেলস পড়িয়ে দেব। ককেশাস অঞ্চল পড়তে গেলে এক পাশে একটা সাগর আছে ব্ল্যাক সি। এই ব্ল্যাক সির সাথে রাশিয়া তুরস্কের বিশাল রাজনীতি এবং এটার সাথে বেশ দুইটা প্রণালী জড়িত আছে। সো এইগুলা ডিটেলসে আমি তোমাদেরকে আজকে দেখাবো। সো যারা শেয়ার দিয়েছো একটু লিখতে পারো শেয়ার ডান। এই যে ইদুসিজ আলিটা, ইদসুইজি আলিটা শেয়ার ডান, ওকে। জীবন রংপুর থেকে। রুবায়া জান্নাত নওগাঁ থেকে দেখছি। মোস্তফা আহমেদ, আসসালামু আলাইকুম। ওকে, তাহলে আমরা একটু ক্লাস শুরু করি, ঠিক আছে। 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ করে দেবো। সো যেহেতু আজকে মাত্র এইচএসসি পরীক্ষা দিলা, তোমার প্রস্তুতি শুরু হবে, ইনশাল্লাহ আমাদের সাথে যাত্রা তোমার ভালো হবে। খেয়াল করো, দেখো ককেশাস অঞ্চল যখন আমরা পড়তে যাব তখন মেইনলি একটা প্রশ্ন হয় তার ভৌগোলিক একটা অবস্থান নিয়ে। অর্থাৎ ককেশাস অঞ্চলের দুই পাশে রয়েছে
ঠিক আছে, ককেশাস অঞ্চলের দুই পাশে রয়েছে। খুব আলোচিত দুইটা বিষয়, ঠিক আছে। তোমরা আগে আমার একটু প্রশ্নের উত্তর দাও, আমি পড়ায়া পরে যদি সলভ করতে যাই তখন দেখা যায় তোমরা সবাই পারো। এই জন্য আগে প্রশ্ন সলভ করব, তারপর তোমাকে ডিটেলসে আমি একটু পড়াবো। যদি প্রশ্ন হয়ে যায় ককেশাস অঞ্চলের দুই পাশে রয়েছে, তাহলে কি আছে দুই পাশে? তোমরা একটু দেখো তো কেউ অ্যান্সার করতে পারো না কিনা। এক পাশে হচ্ছে কৃষ্ণ সাগর, এক পাশে ক্যাসপিয়ান সাগর, আটলান্টিক ও ভারত মহাসাগর, ভূমধ্য সাগর ও কৃষ্ণ সাগর, ক্যাসপিয়ান সাগর ও ভারত মহাসাগর। দেখবো অপশন দেখলেই কেমন যেন একটু কনফিউজিং লাগবে, ঠিক আছে। ককেশাস অঞ্চলের দুই পাশে কি রয়েছে? আমার নাম এলিট চাকমা। আচ্ছা সরি এলিট চাকমা, তাহলে তোমার নাম এলিট, ঠিক আছে, ইটসুইজি এলিট। ওকে এলিট চাকমা, এক্সট্রিমলি সরি। সো নেক্সট টাইম তুমি যখন আমাদের ক্লাসে থাকবা আমার মাথায় থাকবে এলিট চাকমা। ওকে, বিশকন্যা চলে আসছে আমাদের ক্লাসে, বিশকন্যা, থ্যাংক ইউ বিশকন্যা, তুমি না থাকলে ক্লাস জমে না, ঠিক আছে, তোমার কমেন্ট দেখলে খুব ভালো লাগে। ওকে, তাজ লিখছে হচ্ছে এ, কৃষ্ণ সাগর এবং ক্যাসপিয়ান সাগর। ককেশাস অঞ্চলের দুই পাশে কি রয়েছে? কৃষ্ণ সাগর এবং ক্যাসপিয়ান সাগর। তারপরে লোভচন্দ্র বর্মন, স্যার আপনার আগের ফেস আর এখনকার আলাদা হয়ে গেছে, আমি চিনতে পাইনি, আপনি আমার অনুপ্রেরণা ছিলেন। নিমঝিম, ভাইয়া সময় তো যাচ্ছে তাই না, এক সময় আস্তে আস্তে চামড়ায় ভাঁজ পড়বে, তারপর এক সময় কবরে চলে যাব। সাথিয়া ঐশী, এটা জুবাইস জিকেতে আছে, জুবাইস জিকেতে সবই আছে। জুবাইদুর রহমান জিসান, বিশকন্যা। ওকে, তোমরা একটু অ্যান্সার করো যে ককেশাস অঞ্চলের দুই পাশে কি আছে। আচ্ছা আমি তোমাদেরকে দেখাই, আমি তোমাদেরকে চিত্র এঁকে যেটা দেখাবো, ঠিক আছে। ককেশাস অঞ্চলটা মূলত ইউরোপ এবং এশিয়াকে ভাগ করে, ঠিক আছে। এর এক পাশে আছে হচ্ছে কৃষ্ণ সাগর, ঠিক আছে, আরেক পাশে আছে হচ্ছে কাস্পিয়ান সাগর। এটাকে কিন্তু সাগর ছাড়াও আরো বেশ কিছু, মানে সাগর ছাড়াও আরেকটা নামে অভিহিত করা হয়। সো এই কাস্পিয়ান সাগর, এখান থেকে ভাইয়া তিনটি তথ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যখন মূল ক্লাসটা করাবো আমি কাস্পিয়ান সাগর থেকে তিনটা তথ্য তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এই ককেশাস অঞ্চলটা উত্তরে ইউরোপ, দক্ষিণে হচ্ছে এশিয়া, ইউরোপ এবং এশিয়াকে ভাগ করে। আর এর দুই অঞ্চলের দুই পাশে আছে, এক পাশে আছে হচ্ছে কৃষ্ণ সাগর, আরেক পাশে আছে হচ্ছে কাস্পিয়ান সাগর। তো যারা এ অ্যান্সার করেছো তোমাদেরকে স্পেশাল থ্যাঙ্কস, যারা যেমন উজ্জ্বল খান, মোহাম্মদ উজ্জ্বল, তারপর হচ্ছে এলিট চাকমা, ঠিক আছে, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা পরে চলে যাই পরের প্রশ্নে। ককেশাস অঞ্চলে কোনটি সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে রাশিয়ার অংশ? এখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে, প্রশ্নটা থেকে বুঝতে হবে। বলা হচ্ছে ককেশাস অঞ্চলের সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত অঞ্চল, এই কথাটা বুঝতে হবে। স্বায়ত্তশাসিত অঞ্চল কার? রাশিয়ার। তাহলে দুটো বিষয় শিওর হইলাম। ককেশাস বলতে আমরা আজারবাইজান, আর্মেনিয়া আর বুঝি, আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া বুঝি, কিন্তু এর সাথেও কিন্তু রাশিয়া থাকবে, নাম্বার ওয়ান, এটা বুঝলাম। এই রাশিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল কোনটা? দেখো এই অপশনে আছে তাতারস্তান, বি অপশনে চেচনিয়া, আদি গরমাজি, ক্রিমিয়া। বলো তো দুইয়ের উত্তর কি হবে? ককেশাস অঞ্চল, দুইয়ের উত্তর কি হবে? এইটা আজকের টপিকটা আমি একটু জটিল টপিকে নিয়েছি, ঠিক আছে, ইজি সহজ কোনো টপিক না নিয়ে। দুইয়ের উত্তরটা দেখো, ককেশাস অঞ্চল কোনটি সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে রাশিয়ার অংশ? আচ্ছা নাজমিন সুলতানা লিখছো ডি, অন্তর লিখছো হচ্ছে মাগুরা, মানে তুমি মাগুরা থেকে দেখতেছো, আমি তো ভাবতেছি যে কোনটি রাশিয়ার অংশ, অ্যান্সার করতেছো মাগুরা। সাথিয়া ঐশী ক্রিমিয়া, ডি ক্রিমিয়া অ্যান্সার করছো সবাই। তাওহিদও অ্যান্সার করছো হচ্ছে ক্রিমিয়া। ভাইয়া যারা ক্রিমিয়া অ্যান্সার করেছো উত্তরটা হবে না, যারা ক্রিমিয়া অ্যান্সার করেছো উত্তরটা হবে না। তোমার প্রশ্নটা বুঝতে হবে, ককেশাস অঞ্চলে কোনটি সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে রাশিয়ার অংশ, ঠিক আছে। সো রাশিয়ার অংশ হিসেবে তোমরা ক্রিমিয়া অ্যান্সার করছো, বাট প্রশ্ন হচ্ছে সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত অঞ্চল যেটি রাশিয়ার। আচ্ছা থ্যাংক ইউ, একজন সঠিক উত্তর দিয়েছো, নাসিম আবরার। অনিক হাসান দেখছে আমাদেরকে জাপান থেকে, থ্যাংক ইউ অনিক হাসান, জাপানের টোকিও ইউনিভার্সিটিতে ভর্তির জন্য
তোমার এই ক্লাস খুবই গুরুত্বপূর্ণ হবে। সাবিহা সাবা চেচনিয়া, স্যার আগে কি ডিটেলস পড়াবেন না? সোহান, আজকে আগে ডিটেলস পড়াবো না, আগে একটু 8টা প্রশ্ন শেষ করি তারপর পড়াচ্ছি। কারণ পড়ানো শেষে যদি আমি এমসিকিউ সলভ করতে যাই তখন আর আনন্দ থাকে না, সব জানা হয়ে যায়। সো এখন ওই যে তোমার মধ্যে একটা কনফিউশন বা কোনটা সঠিক হবে না হবে তুমি দেখবা, এই জন্য। ওকে, যারা যারা বি এখন সবাই সবাই বি অ্যান্সার করছো, থ্যাংক ইউ। নুসরাত জাহান কেশবপুর থেকে, মানে যশোরের কেশবপুর থেকে। আচ্ছা, সঠিক উত্তর হচ্ছে চেচনিয়া। থ্যাংক ইউ যারা সঠিক উত্তর দিয়েছ। বিষয়টা বুঝো, ককেশাস অঞ্চলে কোনটি সবচেয়ে বড় স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে রাশিয়ার অংশ। তার মানে ককেশাসে রাশিয়াও আছে, তার মধ্যে সবচেয়ে বড় যেটা স্বায়ত্তশাসিত অঞ্চল এটা চেচনিয়া। আচ্ছা, পরের প্রশ্নে চলে যাই। ক্যাসপিয়ান সাগর ও ককেশাস অঞ্চলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের উদাহরণ কোনটি? কথাটা বুঝো, কাস্পিয়ান সাগর তার মানে ককেশাস অঞ্চলের সাথেই আমরা জানি কাস্পিয়ান সাগর আছে। তো প্রশ্নটা হচ্ছে এই কাস্পিয়ান সাগর এবং ককেশাস অঞ্চলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের উদাহরণ কোনটি? অর্থাৎ ককেশাস অঞ্চলে এই কাস্পিয়ান সাগর রিলেটেড যে সংঘাতগুলি আছে এর মধ্যে কোনোটা তোমার কমন পড়ে কিনা একটু দেখো যে এটা সংঘাতের উত্তরটা কি হবে। চেচনিয়া যুদ্ধ, বি অপশন হচ্ছে নাগার্নো কারাবাখ কনফ্লিক্ট, জর্জিয়া রাশিয়ার সীমান্ত বিরোধ, আর ডি অপশনে দেওয়া হচ্ছে সবগুলো। তুমি যদি একটু মাথা খাটাও না তাহলে কিন্তু এটা প্রশ্নের উত্তর সহজে দিতে পারবা। তুমি যদি একটু মাথা কাটাও তাহলে এই প্রশ্নগুলোর উত্তর সহজে দিতে পারবা। সো এই প্রশ্নগুলি তোমার কাছে একটু কাঠখোট্টা মনে হবে, কারণ পড়তে গেছো শুরুতে এত কঠিন কঠিন পড়া। হ্যাঁ, আমি ইচ্ছে করে শুরুতে একটু কঠিন টপিকটা নিয়েছি একটা বিষয় বোঝানোর জন্য। কমন যে তথ্য যেটা তুমি পারবা, প্রশ্ন হইল আমাদের সংবিধানে এই পর্যন্ত অ্যামেন্ডমেন্ট হয়েছে কতটি বা সংশোধনী কতটি, এইটা ভাই তুমি যেমন অ্যান্সার করবা, যে চান্স পাবে না সেও সঠিক অ্যান্সার করবে। বাট এই জাতীয় প্রশ্নগুলি যারা বেশি অ্যান্সার করতে পারবে তারাই অ্যাকচুয়ালি ট্যালেন্ট এবং তারাই হচ্ছে চান্সটা পায়। এই জন্য আমি এই টপিকগুলিকে একটু কঠিন টপিক আজকে নিয়ে নিয়েছি। 20 কন্যা লিখেছে হচ্ছে সি, মানে জর্জিয়া রাশিয়ার সীমান্ত বিরোধ। আচ্ছা, জিসান লিখছে হচ্ছে সবগুলো, তাজ লিখছে হচ্ছে খ, মানে নাগার্নো কারাবাখ কনফ্লিক্ট, নাসিম লিখছে হচ্ছে ডি অর্থাৎ সবগুলো। আচ্ছা, আমি বলছিলাম একটু মাথা খাটাইলে কিন্তু স্যার বাংলাদেশ থেকে দেখছি, মোস্তফা আহমেদ বাংলাদেশ থেকে দেখছে, থ্যাংক ইউ। ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য ওয়েট করছে। সো যেটা বলছিলাম যে এইখানে একটু মাথা খাটাইলেই কিন্তু তুমি সঠিক উত্তরটা দিতে পারতা। দেখো, কাস্পিয়ান সাগর ও ককেশাস অঞ্চলের মধ্যে রাজনৈতিক সংঘর্ষের উল্লেখযোগ্য উদাহরণ চেচনিয়া যুদ্ধ। এইটা তো আমরা সবসময় জানি যে একটা ইন্টারন্যাশনাল একটা কনফ্লিক্ট সবসময় চলে। নাগার্নো কারাবাখ এটার সাথেও কিন্তু এই যে ককেশাস অঞ্চল জড়িত এবং কনফ্লিক্টটা এখানে জড়িত। জর্জিয়া রাশিয়ার সীমান্ত বিরোধ এইটাও একটা রাজনৈতিক সংঘাত। তার মানে তিনটাই যদি হয় আর এইদিকে যদি একটা অপশন থাকে সবগুলো, তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে সবগুলো। হ্যাঁ, সাইফুন নাহার ডি, ইয়েস সাইফুন নাহার ডি, তুমি যেটা দিয়েছো সেটাই। উগান্ডা না। পরের প্রশ্নে চলে যাই। ককেশাস অঞ্চলের কোন দেশ কাস্পিয়ান সাগরের তটরেখা ভাগাভাগি করে না? কথা বুঝতে পারছো? তার মানে তোমাকে একটা ভৌগোলিক নলেজ রাখতে হবে অ্যাবাউট কাস্পিয়ান সাগর, যে কাস্পিয়ান সাগরের সাথে কি কি আছে। সো প্রশ্ন হচ্ছে ককেশাস অঞ্চলের কোন দেশ কাস্পিয়ান সাগরের তটরেখা ভাগাভাগি করে না? ঠিক আছে, কাস্পিয়ান সাগরের কোন দেশ তটরেখা ভাগাভাগি করে না? বলো কোন দেশ? রাজবাড়ী জেলার পাংশা উপজেলা থেকে উজ্জ্বল ডি, 20 কন্যা ডি। ও ডি তো তোমরা 3-এর অ্যান্সার করছো, ঠিক আছে, পরেরটা অ্যান্সার করো, ঠিক আছে। হ্যাঁ বলো, ককেশাস অঞ্চলের কোন দেশ কাস্পিয়ান সাগরের তটরেখা ভাগাভাগি করে না? করে না। আচ্ছা, লাবণ্য সেন উত্তম লিখছো হচ্ছে এ, লাবণ্য সেনও লিখছো হচ্ছে এ, নাজমিন সুলতানা লিখছো এ,
তারপর হচ্ছে রুবায়াত জান্নাত লিখছ হচ্ছে ডি, তুর্কমেনিস্তান। বি লিখছ হচ্ছে উজ্জ্বল খান। থ্যাংক ইউ। খেয়াল করে দেখো, এই প্রশ্নগুলির উত্তর দিতে গেলে একটু ভৌগোলিক নলেজ থাকাটা খুব জরুরি। ককেশাস অঞ্চলের সাথে, ককেশাস অঞ্চলের দেশ, তাহলে এইখানে তুর্কমেনিস্তান বাদে বাকি তিনটা হচ্ছে ককেশাস অঞ্চলের, তাহলে তুর্কমেনিস্তান উত্তর হবেই না। ঠিক আছে, এরপর হচ্ছে কাস্পিয়ান সাগরের সাথে কারা আছে, যেটা তার তটরেখা ভাগাভাগি করে না। এটার উত্তর ভাইয়া যারা এ অ্যান্সার করেছ অসংখ্য ধন্যবাদ। এটার উত্তর হচ্ছে আজারবাইজান বা এ। এরপরে চলে যাও, ককেশাস অঞ্চলের কোন দেশ, আর মাত্র 3টা প্রশ্ন সলভ করব, তারপরে আমরা মূল পড়ায় চলে যাব। ককেশাস অঞ্চলের কোন দেশ ভূ রাজনৈতিক কারণে ইউরোপ এশিয়ার সংযোগ সেতু হিসেবে পরিচিত? অর্থাৎ একটা দেশ আছে যারা ইউরোপ এবং এশিয়া সংযোগ সেতু দেশ হিসেবে পরিচিত। ঠিক আছে, দেশ হিসেবে পরিচিত। শোনো, এইখানে যদি একটা অপশন থাকতো তুরস্ক, ঠিক আছে, এখানে যদি একটা অপশন থাকতো তুরস্ক, তাহলে তোমরা কনফিউজড হয়ে যাইতা। কারণ তুরস্কে একটা সেতু আছে, ঠিক আছে, একটা সেতু, যেই সেতুটাকে বলা হয় বসফরাস সেতু। বসফরাস সেতু, এই বসফরাস সেতুর এক পাশে হচ্ছে এশিয়া, এশিয়া, আর এই পাশে হচ্ছে ইউরোপ। তাহলে এশিয়া এবং ইউরোপকে যে সেতু সংযোগ করেছে সেই সেতুর নাম হচ্ছে বসফরাস। এখানে ইউরোপ হইলে এখানেও তুরস্কের, ওই যে আমরা পড়ি না তুরস্কের একটা শহর ইস্তাম্বুল, যেটা একই সাথে এশিয়াতেও আছে ইউরোপেও আছে, আমরা পড়ি তো, এশিয়াতেও আছে ইউরোপেও আছে। এখানেও এশিয়ার ইস্তাম্বুল, এখানেও ইস্তাম্বুল। মাঝখানে সেতুটার নাম কি বলছি, মাঝখানে সেতুটার নাম হচ্ছে বসফরাস সেতু। তাহলে বসফরাস সেতু দ্বারা ইউরোপ এবং এশিয়া সংযোগ হয়। কিন্তু ভাইয়া এইখানে প্রশ্ন দিছে ককেশাস অঞ্চলের কোন দেশ ভৌগোলিক কারণে ইউরোপ এশিয়া সংযোগ সেতু হিসেবে বিবেচিত হয় বা পরিচিত। তার মানে এখানে একটা দেশের কথা বলছে, দেশ যেটা সংযোগ সেতু হিসেবে পরিচিত হয়। দেখি পাচ্ছে সি না ভাইয়া, সি না। জুবায়ের আহমেদ শিশি ডি, ডিও না। রাশিয়া কিভাবে ইউরোপ এশিয়া সংযোগ সেতু হবে, তাও না, ভৌগোলিক নলেজ থাকলে পারতা। এ আই রাদ আহমেদ, থ্যাংক ইউ রাদ, রাদ অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। সাথে ঐশী ওয়াচিং। রাত তুমি সঠিক উত্তর দিয়েছ ভাইয়া। এগুলো কিভাবে বলে সহজে মনে রাখা যায়? আগে আমার ক্লাসটা শেষ করতে দাও, দেখবা যে এগুলা সব ডিটেলস আমি তোমাদেরকে দেখা দিতেছি। অনেকে প্রশ্ন করতেছো যে এই টপিকটা আমি কোথায় পাবো। এটা তুমি আমার জিকে বইয়ের অঞ্চল পার্টে পাবা, বাট আমি যা যা দেখাবো এগুলো অনেকগুলি বিচ্ছিন্ন অংশ একসাথে করে দেখাবো। ঠিক আছে, লাবণ্য সেন বি, বিষকন্যা ডি না ভাইয়া, ডি হবে না, লাবণ্য সেন বি লেখছো। আচ্ছা, অনেকেই বি, লাবণ্য সেন কিন্তু সঠিক উত্তর দিচ্ছ, আবার সাবা সঠিক উত্তর দিচ্ছ। ঠিক আছে, যারাই অ্যান্সার করেছে জর্জিয়া, তোমাকে অসংখ্য ধন্যবাদ যারা অ্যান্সার করেছে জর্জিয়া। শোনো, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। যদি প্রশ্ন হয় কোন সেতু দ্বারা ইউরোপ এশিয়া এক হয়েছে, এটা একটু পরে আমি একটু ডিটেলসে দেখাচ্ছি তোমাদেরকে, একটু পরে ডিটেলসে। এই সেতুর নাম হচ্ছে বসফরাস সেতু। ঠিক আছে, বসফরাস সেতু, যেই সেতুটি ইউরোপ এবং এশিয়াকে যুক্ত করেছে। আর এইখানে বলছে ককেশাস একটা দেশ সংযোগ সেতু হিসেবে বিবেচিত হয়। দেশটার নাম কি? দেশটার নাম হচ্ছে জর্জিয়া। আমার কথা কি বুঝতে পেরেছ? ক্লিয়ার? কোন সেতু ইউরোপ এশিয়াকে যুক্ত করে? বসফরাস সেতু। আর ইউরোপ এশিয়ার সংযোগকারী দেশ হিসেবে বিবেচিত হয় ককেশাস অঞ্চলের কোন দেশ? তখন উত্তর হবে এই যে জর্জিয়া। বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার কিনা? নাজমিন সুলতানা ক্লিয়ার। ভাইয়া আমি আল রাদ, ও আচ্ছা এআই রাদ, আল রাদ আহমেদ, ওকে থ্যাংক ইউ। কোশ্চেনটা বুঝি নাই। কোশ্চেনটা তো না বোঝার কিছু নাই, আমি এই যে বলছি, তোমরা এইবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সেতু জানতে চাইলে ইউরোপ এশিয়া যুক্ত হলো সেতু বসফরাস, আর ইউরোপ এশিয়া যুক্ত হলো মানে যুক্ত করে একটা দেশ, যুক্তকারী দেশ হিসেবে কনসিডার করা হয়, তখন সেটা হবে হচ্ছে জর্জিয়া। বুঝতে পেরেছো কিনা?
আজান হচ্ছে, বিরতি দেন স্যার। আচ্ছা, বুঝতে পেরেছো কিনা? আমি যেটা দেখাইলাম এটা বুঝতে পারছো কিনা? ওকে, থ্যাংক ইউ। পরের প্রশ্নে চলে যাই। ককেশাস অঞ্চলের কোন দেশটি দীর্ঘকাল ধরে ভূ রাজনৈতিক অর্থনৈতিক কারণে শক্তিশালী কেন্দ্র হিসেবে আছে? তার মানে ককেশাস অঞ্চলের কোন দেশ, তোমরা আসলে আমি একটু পরে যখন ক্লিয়ার করবো, আগে তো দেশগুলি বুঝতে হবে। দেশগুলি বোঝার পরে এই প্রশ্ন, ককেশাস অঞ্চলের কোন দেশটি দীর্ঘকাল ধরে ভূ রাজনৈতিক অর্থনৈতিক কারণে শক্তিশালী কেন্দ্র। দেখো তো, আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, রাশিয়া, ভূ রাজনৈতিক অর্থনৈতিক কারণে শক্তিশালী কেন্দ্র। ঠিক আছে, শক্তিশালী কেন্দ্র। ভাই, আপনার ক্লাস সামনাসামনি করার অনেক ইচ্ছা। সাথে তুমি কোন জায়গা থেকে দেখছো বলো তো? আমি তো একটু ঢাকার বাইরে মাঝে মধ্যে যাই, যদি যাই তাহলে তোমাকে জানায় রাখা হবে। যেমন আমি আগামী 21 তারিখ থাকবো হচ্ছে কুষ্টিয়াতে, 23 তারিখ থাকবো হচ্ছে কুমিল্লাতে, এরপরে মাঝখানে যাব ফরিদপুর, এরপর 28 তারিখ থাকবো বগুড়াতে, 29 তারিখ থাকবো হচ্ছে রংপুরে। না, রাশিয়া তো অবশ্যই না। শোনো, এইখানে তোমরা ভাবছো রাশিয়া, হ্যাঁ, ককেশাস অঞ্চলের কোন দেশ? রাশিয়া ককেশাসের একটা অংশ জুড়ে আছে, একটা অংশ। তাই ককেশাস অঞ্চলের কোন দেশ ভূ রাজনৈতিক অর্থনৈতিক কারণে শক্তিশালী কেন্দ্র হিসেবে যদি পরিচিত প্রশ্ন হয়, এইটার উত্তর হবে আজারবাইজান। ঠিক আছে, এটার উত্তর হবে আজারবাইজান। রাশিয়া একটা অংশে আছে, তাই এটার উত্তর রাশিয়া হবে না। পরের প্রশ্নে চলে যাও। নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয়? এই বেসিক পড়াটার পরে আমরা একটু পড়াতে চলে যাব। ভাইয়া, আপনি কি ঢাকায় অফলাইন কোনো ক্লাস করান অ্যাডমিশনের জন্য? ভাইয়া, আমি অফলাইন কোনো ক্লাস করাই না। তোমার আমন্ত্রণ থাকলো, আমাদের অফিস হচ্ছে কাটাবনে এসে তুমি চাইলে আমাদের সাথে দেখা করতে পারো। আর আমাদের যে ব্যাচটা আছে, অনলাইন ব্যাচ জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার, এই ব্যাচের সাথে যদি তুমি থাকো, জিকে প্রিপারেশন উইথ জুবায়ের স্যার, এই ব্যাচের সাথে থাকলে তুমি আমাদের সব কটা ক্লাস করতে পারবা, এক্সাম দিতে পারবা মাত্র 990 টাকায়। সো কেউ যদি আমাদের ব্যাচে ভর্তি হইতে চাও, তুমি আমাদের পেজে জাস্ট নক করো, নক করলেই তুমি আমাদের ব্যাচে ভর্তি হতে পারবা। ঠিক আছে, জুবায়ের জিকে প্রিপারেশন জুবায়ের স্যার, এই কোর্সে তোমাকে একটু ভর্তি হতে হবে। আচ্ছা, এইটা একটু দেখো, নিচের কোনটি ককেশাস অঞ্চলের দেশ নয়? আর্মেনিয়া, জর্জিয়া, আজারবাইজান, আরেকটা হচ্ছে তুর্কমেনিস্তান। এইটা আশা করি তোমরা পারবা। তাসমিমা তাবাসসুম, এই প্রশ্নটা শেষে আমরা পড়ায় চলে যাব। লাবণ্য সেন্ডিক্স হচ্ছে ডি, মোস্তফা আহমেদ ডি। লাবণ্য, তুমি আজকে যে কয়টা উত্তর দিয়েছো সব কয়টা সঠিক উত্তর ছিল, থ্যাংক ইউ। আমি আপনার বই 28তম সংস্করণ আছে, নতুনটা কিনতে হবে? ভাই, যাদের 28 আছে তারা একটু 30তমটা কিনে ফেললে ভালো হবে, যদি তোমার আর্থিক সংকট না থাকে। আর যদি আর্থিক সংকট থাকে তাহলে ওই যে ইয়েটা করবা, মানে আমাদের ক্যাপসুলগুলি খুব ভালো করে পড়বা। ঠিক আছে স্যার, রাজশাহীতে কোথায় আসবেন? রাজশাহীতে আসবো না, আমি একটু রংপুরে যাব। হ্যাঁ, ডি এনামুল ডি অ্যান্সার করেছো, মোস্তফা আহমেদ ডি, অনামিকা ডি, বিশকন্যা ডি, থ্যাংক ইউ। তার মানে ককেশাস অঞ্চলের দেশ নয়, এটা একটা খুব বেসিক প্রশ্ন। এই তুর্কমেনিস্তান ককেশাস অঞ্চলের দেশ নয়। ঠিক আছে, ও আরেকটা প্রশ্ন আছে, লাস্ট একটা প্রশ্ন ঠিক আছে, ককেশাস অঞ্চলের কোন দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ? ঠিক আছে, লাস্ট একটা প্রশ্ন উত্তর দাও। ক্যাপসুল কখন বের হবে? পড়া শুরু করো আর 1 মাস পর ক্যাপসুল বের হবে। রংপুর কোথায় আসবেন স্যার? রংপুরের 52 বাংলা, তোমাদের বেলাল স্যার পরিচালিত যে বাংলা কোচিং, ওইখানে আসবো। ওখানে সারাদিনে 3টা ক্লাস নেওয়া হবে। সো তুমি যদি রংপুরে থাকো, চাইলে 52 বাংলাতে এসে ক্লাস অংশগ্রহণ করতে পারো। 29 তারিখ 30তমের আপডেট তথ্য ক্যাপসুলে থাকবে কিনা? সব থাকবে না, মেজর যে পার্টগুলি সেগুলি থাকবে, এই জন্য 30তমটা নিয়ে নিলে ভালো। আর না হলে 30তমের শুরুতে যে
সমসাময়িক বিষয়টা আছে ওইটা তুমি ইয়ে করে নিও। আচ্ছা, এইটা একটু দাও। ককেশাস অঞ্চলে কোন দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ? মুসলিম সংখ্যাগরিষ্ঠ, দেখি কি উত্তর দিচ্ছ। 8-এর উত্তর দিচ্ছ হচ্ছে সি, রুবায়াত জান্নাত সি। ভাইয়া শুধু আপনার বইটাই দেখেছি সাধারণ জ্ঞানের জন্য, একটা বই পড়তে চাই। আপনার কোর্সও কিনবো। সাথী ঐশী, আমাদের কোর্সের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে 1 তারিখ থেকে। আমাদের ক্লাস শুরু হয়ে যাবে হচ্ছে 1 তারিখ থেকে। তাই তুমি 25 তারিখের আগে যদি আমাদের কোর্সটা কিনো তাহলে 990 টাকায় কিনতে পারবা। আর 25 তারিখের পরে চলে গেলে কিন্তু 1250 টাকায় কিনতে হবে। তাই দ্রুত কিনে ফেলো, আমরা ক্লাস শুরু করে দেব। আচ্ছা, সি হবে, সি সি সি। থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। তাহলে যারা সঠিক উত্তর করেছো ধন্যবাদ। এখন চলো আমরা একটু চলে যাই আমাদের ইয়েতে, আমরা একটু চলে যাই আমাদের ক্লাসে, ঠিক আছে? তো আমরা আজকে যে পার্টটা দেখব, তোমরা এতক্ষণ যা অ্যান্সার করলা, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে অ্যান্সার করার জন্য। ককেশাস অঞ্চল, ঠিক আছে? আজকে যে পার্টটা আমরা দেখব এটা হচ্ছে ককেশাস অঞ্চল। আচ্ছা, ককেশাস অঞ্চল দেখতে হলে খেয়াল করে দেখো, একদম প্রথমেই আমরা একটা প্রশ্ন ফেস করেছিলাম যে এই ককেশাস অঞ্চলের দুই পাশে কি আছে, এটা ফেস করেছিলাম না? তাহলে একটু দেখো, এই যে এইরকম করে একটা অঞ্চল আছে যার এক পাশে আছে হচ্ছে কৃষ্ণ সাগর। এক পাশে যে সাগরটা এটা হচ্ছে কৃষ্ণ সাগর, আরেক পাশে যে সাগরটা আছে এটা হচ্ছে কাস্পিয়ান সাগর। কাস্পিয়ান সাগর। কেউ যদি ক্লাস নোট করো তাহলে সেই নোট আমাদের পেজে শেয়ার করতে পারো। তাহলে ককেশাস অঞ্চল যদি এটা হয়, এক পাশে কৃষ্ণ সাগর, আরেক পাশে হচ্ছে কাস্পিয়ান সাগর। কেন এটাকে কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি, ঠিক আছে? এই কৃষ্ণ সাগরকে আমরা আবার কি বলি? ব্ল্যাক ব্ল্যাক সি। এটাকে কেন কৃষ্ণ সাগর মানে কালো সাগর বা ব্ল্যাক সি বলা হয়? কেউ অ্যান্সার করতে পারবা? কুষ্টিয়া রবি প্রাইভেট সেন্টার, রবি প্রাইভেট কেয়ার। 52 বাংলা থেকে আজও কল করছিল। হ্যাঁ, থাকো ইনশাল্লাহ, 52 বাংলাতে যাব। কুষ্টিয়াতে রবি প্রাইভেট সেন্টারে থাকবো। আচ্ছা, তো যেটা বলছিলাম যে আমাকে তোমরা কেউ একজন যারা আমার ক্লাস দেখছো, কেউ একজন একটু বলো আমরা কৃষ্ণ সাগরকে কেন ব্ল্যাক সি বলি, বা কৃষ্ণ সাগরকে কেন কৃষ্ণ সাগর বলা হয়? কেন এটাকে আমরা ব্ল্যাক সি বলি বা কৃষ্ণ সাগরকে কেন কৃষ্ণ সাগর বলা হয়? অর্থাৎ তার নামটা যে হলো কৃষ্ণ সাগর, কারণটা কি? এই কারণটা কেউ একজন দেখে আমাকে কমেন্ট করে জানাইতে পারো কিনা। কৃষ্ণ সাগর, এখন এখানে একটা বড় প্রশ্ন হয়ে যায় যে কৃষ্ণ সাগরকে নিয়ে নিচের কোন দুইটি দেশের মধ্যে দ্বন্দ্ব আছে? শুধু সাগরকে নিয়ে থাকা দ্বন্দ্ব, এই পার্টটা আমরা একটু পরে যাব। আগে আমরা একটু ককেশাস অঞ্চলটা দেখে এসে তারপর এর সাথে দ্বন্দ্বের জায়গাটাতে যাব, ঠিক আছে? আমি একটু বলে দেই, এই প্রশ্নটা যদি হয়ে যায় যে কার কার মধ্যে দ্বন্দ্ব আছে, তাহলে ভাইয়া এক পাশে হচ্ছে তুরস্ক, আরেক পাশে হচ্ছে রাশিয়া, ঠিক আছে? কৃষ্ণ সাগরকে নিয়ে এক পাশে তুরস্ক, আরেক পাশে তুরস্ক এবং রাশিয়ার মধ্যে এই দ্বন্দ্বটা আছে, ঠিক আছে? এবার আসো ক্যাস্পিয়ান সাগর। এটাকে পৃথিবীর বৃহত্তম হ্রদ বলা হয়, অর্থাৎ কাস্পিয়ান সাগরটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম হ্রদ। কারণটা কি? কারণ এটাই হচ্ছে পৃথিবীতে থাকা সবচেয়ে বড় বদ্ধ জলাশয়। আমরা বলছি সাগর, তাই না? আমরা বলছি সাগর, বাট এটা চারপাশে ভূমি দ্বারা আবদ্ধ এবং এটা এত বড় যে একটা সাগরের সমান। এখন দেখো একটা পুকুরও কিন্তু চারপাশে ভূমি দ্বারা আবদ্ধ থাকে, তো সেটা পুকুর ছোট, বাট এত বিশাল
চারপাশে ভূমি দ্বারা আবদ্ধ, যার ফলে এটাকে বলা হয় সাগর। ঠিক আছে, সো এইটাকে আবার বৃহত্তম হ্রদ, বৃহত্তম হ্রদ বলা হয়। ঠিক আছে, আরেকটা বিষয় আছে এখানে, যদি তোমার প্রশ্ন হয় যে পৃথিবীর বৃহত্তম সাগর কোনটা বলো তো। আচ্ছা, এইটা আমাকে একটু প্রশ্নের উত্তর দাও। যদি প্রশ্ন হয়ে যায় বৃহত্তম সাগর কোনটা, তাহলে উত্তরটা কি হবে একটু বলো তো। আচ্ছা, কেন কালো সাগর বলা হয়, একটা উত্তর দিচ্ছে স্বাধীন আহমেদ। সমুদ্রের তলদেশে সালফার ব্যাকটেরিয়া থাকার কারণে এই গভীর জলের রং গাঢ় দেখায়, এই জন্য। রাইট, শাহিদিন আহমেদ, থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে ওই পাশে যখন জাহাজ আসে, জাহাজ চলে বা ঝড় টর হয়, তখন ওইখানকার পানি কালো হয়ে যায়, যার ফলে এই সাগরটাকে বলা হয় কৃষ্ণ সাগর বা ব্ল্যাক সি। ঠিক আছে, ভৌগোলিক কারণ আর কি। আর দিনাজপুরে কোনো কোচিং সেন্টারে আপনি কি আসবেন? না ভাইয়া, দিনাজপুরে আসবো না, আমি রংপুরে যাবো আর বগুড়াতে যাব। ভাই বইটা কিনছি, সে একটা বই, আপনার ক্লাসের মতো বইটার বিশ্লেষণ একদম সহজ করে দেওয়া। থ্যাংক ইউ। তুমি এই বইটা পুরোপুরি শেষ করতে চাইলে আমাদের কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ বই শেষ হবে। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে বৃহত্তম হ্রদ। ঠিক আছে, আবার ভূবেষ্টিত সাগর, বৃহত্তম হ্রদ। আবার যদি প্রশ্ন হয় ভূবেষ্টিত সাগর কোনটি, তাহলে ওই যে বললাম এটা হচ্ছে চারপাশে ভূমি দ্বারা আবদ্ধ, তাই ভূবেষ্টিত সাগর বলা হচ্ছে ক্যাস্পিয়ান সাগরকে। অনেকে ভূবেষ্টিত সাগর ভূমধ্য সাগর অ্যান্সার করা শুরু করো, বা ওইটা ভূমধ্য মেডিটেরিয়ান সি, তার মানে ভূমির মাঝখানে, পুরো পৃথিবীতে মিডলে ওইটার অবস্থান, তাই এটাকে বলে ভূমধ্য সাগর, মেডিটেরিয়ান সি। আর এটা হচ্ছে ভূবেষ্টিত সাগর, যে এটা চারপাশে আবদ্ধ, বাট এটা এত বড় যে এটাকে সাগর বলছি আমরা। সো পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটা যদি প্রশ্ন হয়, তাহলে ভাইয়া ক্যাস্পিয়ান সাগর। বৃহত্তম হ্রদ কোনটা? ক্যাস্পিয়ান সাগর। আর ভূবেষ্টিত সাগর কোনটা? ক্যাস্পিয়ান সাগর। এবার তোমরা বলো, তাহলে যদি প্রশ্ন পৃথিবীর বৃহত্তম সাগর কোনটা, পৃথিবীর বৃহত্তম সাগর এবং গভীরতম সাগর, এই দুটা প্রশ্ন উত্তর আমরা একটু শিখে ফেলি, দ্রুত অ্যান্সার করো। যদি প্রশ্ন হয় পৃথিবীর বৃহত্তম সাগর কোনটা আর পৃথিবীর গভীরতম সাগর কোনটা, তাহলে আমরা উত্তর কি করব? আচ্ছা, আল রিয়াদ চীন সাগর লিখছো ভাইয়া। চীন সাগর বলে আসলে কোনো সাগর নাই। ঠিক আছে, তোমারটা একটু কমপ্লিট করতে হবে, দক্ষিণ চীন সাগর। থ্যাংক ইউ। হ্যাঁ, আবার আল রিয়াদ লিখছো চীন সাগর। 29তম কিনলে কি 30তম কিনতে হবে? তোমার টাকায় সমস্যা না থাকলে 30 কেন, আর টাকায় সমস্যা থাকলে 30 কিনতে হবে না, ক্যাপসুলগুলি ভালো করে পড়ো। হ্যাঁ ভাইয়া, যদি বৃহত্তম সাগরের কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর। এইটা অনেক কি উত্তর দিচ্ছ, এটা সবাই জানো। গভীরতম বললে অনেকে আবার এই দক্ষিণ চীন সাগর উত্তর করো, এটা ভুল। গভীরতম সাগরের কথা যদি বলা হয় তাহলে সেটা হবে হচ্ছে ক্যারিবিয়ান সাগর। ঠিক আছে, ক্যারিবিয়ান সাগর। দক্ষিণ যদি গভীরতম সাগরের কথা বলা হয় তাহলে সেটা হচ্ছে ক্যারিবিয়ান সাগর। আচ্ছা, তাহলে আমি একটু এই সাইডে একটু তাহলে আমরা একটু ক্যাস্পিয়ান সাগর সম্পর্কেও জানলাম। তাহলে এই সাইডে কৃষ্ণ সাগর, ওই সাইড হচ্ছে ক্যাস্পিয়ান সাগর। এবার আসো, মাঝখানে যে অঞ্চলটা এটাকেই আমরা বলছি ককেশাস, তাই তো? ককেশাস, মাঝখানের অঞ্চলটা। তাহলে এই ককেশাসের উত্তরে গেলে আমরা পাবো হচ্ছে ইউরোপ। উত্তরে গেলে পাবো হচ্ছে ইউরোপ। আর যদি দক্ষিণে যাই তাহলে পাবো হচ্ছে এশিয়া। তাহলে কি ককেশাস সম্পর্কে আমরা একটা কথা বলতে পারি? ককেশাসটা হচ্ছে ইউরোপ এবং এশিয়াকে সংযোগকারী একটা অঞ্চল, বা ইউরোপ এবং এশিয়াকে সংযোগ করেছে যে অঞ্চল, সেটা হচ্ছে ককেশাস। তাহলে ইউরোপ এবং এশিয়াকে সংযোগ করেছে, ইউরোপ এশিয়ার সংযোগস্থলে অবস্থান, এবং এটি একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক অঞ্চল। তাহলে ইউরোপ এবং এশিয়াকে সংযোগকারী একটি ভৌগোলিক ও সাংস্কৃতিক অঞ্চল।
সাংস্কৃতিক অঞ্চল। ঠিক আছে, তাহলে ককেশাসটা মূলত ইউরোপ এশিয়ার সংযোগস্থলে একটি ভৌগোলিক এবং সাংস্কৃতিক অঞ্চল। এবার আসো, এই ককেশাসটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে, দুইটি ভাগে ভাগ করা হয়েছে। আমরা যদি এই ককেশাসের উপরের অংশটা একটু দেখি, ঠিক আছে, এই ককেশাসের উপরের অংশটা যদি দেখি তাহলে এটা হচ্ছে উত্তর ককেশাস, আর নিচের অংশটা হচ্ছে দক্ষিণ ককেশাস। এখন ভাই প্রশ্নটা হয় নিচের অংশটা থেকে। উত্তর ককেশাসকে বলা হয় উত্তর ককেশাস বা সিস ককেশাস। উত্তর ককেশাস বা এটাকে বলা হচ্ছে সিস ককেশাস, আর দক্ষিণ ককেশাস থেকে বলা হয় হচ্ছে ট্রান্স ককেশাস। কথা বুঝো? তাহলে উত্তর ককেশাসটা হচ্ছে সিস ককেশাস আর নিচেরটা হচ্ছে ট্রান্স ককেশাস। হ্যাঁ ভাই, আচ্ছা আমি বুঝতে পারছি, আমি একটা ক্লাসে আছি, আমি বাসায় যা পাঠাই তাইলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সিস ককেশাস আর হচ্ছে ট্রান্স ককেশাস। এখন তাহলে প্রশ্ন হবে ট্রান্স ককেশাস অঞ্চলের কোন পাশে অবস্থিত? ট্রান্স ককেশাসটা হচ্ছে দক্ষিণ ককেশাস বা ককেশাস অঞ্চলের দক্ষিণে যেটা, এটা হচ্ছে ট্রান্স ককেশাস। ঠিক আছে, তাহলে আমরা দেখো অনেকগুলি তথ্য পেয়ে গেলাম। ককেশাসের এক পাশে কৃষ্ণ সাগর, আরেক পাশে ক্যাসপিয়ান সাগর। ককেশাসের উপরে ইউরোপ, নিচে এশিয়া। ককেশাসের উপরে অংশটা হচ্ছে উত্তর ককেশাস বা এটার আরেকটা নাম হচ্ছে সিস ককেশাস, আর নিচেরটা হচ্ছে দক্ষিণ ককেশাস বা এইটাকে বলা হচ্ছে ট্রান্স ককেশাস। এখন এবার আসো আনাতোলিয়া, ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো না আনাতোলিয়া। প্রশ্ন হয় আনাতোলিয়া অঞ্চলটা কোথায়? আগে আমাদেরকে বুঝতে হবে আনাতোলিয়াটা কি। ইংরেজিতে তোমরা একটা পড়ো এশিয়া মাইনরিটি, এই কথাটা পড়ো না, এশিয়া মাইনর। এই এশিয়া মাইনরকেই বলা হয় আনাতোলিয়া। আবার দেখো তো তুরস্কের প্রাচীন নামটা কি? ঠিক আছে, সো মাথায় রাখবা প্রশ্ন হয়ে যেতে পারে আনাতোলিয়াকে, অর্থাৎ আনাতোলিয়ার অবস্থান। তাহলে দক্ষিণ ককেশাস অঞ্চল যেটা, এইখানেই অবস্থান হচ্ছে আনাতোলিয়া। ঠিক আছে, এটাই হচ্ছে এশিয়া মাইনর। ঠিক আছে, এশিয়া মাইনর বা আজকে তুরস্কের একটা বিশাল অঞ্চল এশিয়া মাইনর। তাহলে আনাতোলিয়া বা এশিয়া মাইনর এটা হচ্ছে এই অঞ্চলই। ঠিক আছে, আনাতোলিয়া বা এশিয়া মাইনর। এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা, এর সাথে জড়িত হচ্ছে দেশগুলি। ঠিক আছে, যে প্রশ্ন ককেশাস অঞ্চলের দেশ হয় কোনটি, নয় কোনটি। আচ্ছা, এখন একটা বিষয় মাথায় রাখতে হবে, এই ককেশাস অঞ্চলের দেশ মানে সব পড়া যাবে না, উল্লেখযোগ্য দেশ। সো আমাদের টিচাররা একটা টেকনিক ফলো করে পড়ায় AJA, ওইটা যেটা পড়া এটা ভুল। ঠিক আছে, ওই AJA টেকনিক পড়ে ভুল করার দরকার নাই। আমি তোমাদেরকে দেখাই উল্লেখযোগ্য দেশ। নাম্বার 1, এক নাম্বার হচ্ছে আজারবাইজান, তারপরে 2 নম্বর হচ্ছে জর্জিয়া, 3 নম্বর হচ্ছে আর্মেনিয়া, আর যেটা পড়ায় না সেটা 4 নাম্বার আছে হচ্ছে রাশিয়া। আমরা যে আগে প্রশ্নগুলি সলভ করলাম এতে বুঝলাম এর সাথে আরেকটা দেশও থাকবে, রাশিয়া। তাহলে উল্লেখযোগ্য দেশ হচ্ছে আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, আরেকটা কি বললাম, আরেকটা হচ্ছে রাশিয়া। আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, আরেকটা হচ্ছে রাশিয়া। এই দেশগুলো পড়ার পাশাপাশি উল্লেখযোগ্য অঞ্চল পড়তে হবে। ঠিক আছে, অঞ্চল। কারণ খেয়াল করে দেখো এই ককেশাস অঞ্চলকে নিয়ে প্রশ্ন হয়ে গেছে কি নাগার্নো কারাবাখ,
ধরো যদি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করে থাকো, নাগার্নো কারাবাখকে নিয়ে প্রশ্ন হয়েছে, প্রশ্ন হচ্ছে দক্ষিণ ওশেটিয়াকে নিয়ে, ঠিক আছে। তারপর প্রশ্ন হচ্ছে আবখাজিয়াকে নিয়ে, নাগার্নো কারাবাখ, আবখাজিয়া, দক্ষিণ ওশেটিয়া, এগুলো নিয়ে প্রশ্ন হয়েছে। যেহেতু এগুলো নিয়ে প্রশ্ন হয়ে গেছে, তাই তোমাকে এখানে দেশের পাশাপাশি অঞ্চল পড়তে হবে, ঠিক আছে। অঞ্চল খেয়াল করে দেখো, এই যে আবখাজিয়া, আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া, আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া, অনেকেই এই দুইটাকে স্বাধীন রাষ্ট্র বলে। এরা স্বাধীন রাষ্ট্র না, এর আশেপাশের কয়েকটা দেশ এদিকে উস্কানি দেয়, রাশিয়া টাশিয়া সহ কয়েকটা দেশ এদিকে স্বীকৃতি দেয়, ডাজন্ট মিন দ্যাট তারা স্বাধীন। এরা স্বাধীনতা কামী অঞ্চল। প্রশ্ন হচ্ছে কোন দেশের, এইটার উত্তরটা তোমরা আমাকে দিবা। আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করতে চায়? ঠিক আছে, আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করতে চায়? এইটা একটু আমাকে জানাও তোমরা, কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করতে চায়? না স্যার, উত্তর যেটা দিয়ে গেছেন একটু ভুল উত্তর দিয়ে গেছেন, ঠিক আছে। আচ্ছা, আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি পড়া বুঝতে পারছো? আমি যে তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা কি পড়া বুঝতে পারছো কি না? যদি পড়া বুঝতে পারো তাহলে একটু লিখো জি ভাইয়া বা ক্লিয়ার, আর যদি বুঝতে না পারো সেক্ষেত্রে আমাকে প্রশ্ন করো। আচ্ছা, তোমাদের কাছে একটা প্রশ্ন করছিলাম, আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া, আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া, হ্যাঁ ওকে জি, ক্লিয়ার ওকে। তাহলে বলো, এই দুইটা দেশ যাদের কাছ থেকে স্বাধীনতা চায় আর কি, স্বাধীনতা কামী, এদেরকে আবার অনেকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতিও দিয়েছে। সো কার কাছ থেকে তারা স্বাধীনতাটা চায়, এটা একটু আমাকে জানাও। আবখাজিয়া ও দক্ষিণ ওশেটিয়া কার কাছ থেকে স্বাধীনতাটা চায়, এটা আমাকে একটু জানাও, কার কাছ থেকে? স্যার একটু বুঝতে সমস্যা হচ্ছে, এই টপিকটা একটু জটিল, একটু কঠিন। তুমি যখন জেনারেল নলেজটা পড়া শুরু করে দিবা, তখন তুমি আস্তে আস্তে সবই নিতে পারবা। হ্যাঁ, এনামুল, টপিকটা একটু ক্রিটিক্যাল, রাইট, টপিকটা একটু ক্রিটিক্যাল, কিন্তু যখন তুমি জেনারেল নলেজ পড়ে শুরু করবা, একটা বিষয় কিভাবে মনে রাখা যায় জানো? ধরো তুমি একদম না পড়ে একটা প্রশ্ন উত্তর করতে পারবা, সেটা কিভাবে বলবো আমি বলছি। ধরো তুমি 20 জন জ্ঞানী গুণী ব্যক্তিত্বকে পড়ে গেলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসলো 21তম জনকে নিয়ে, অর্থাৎ যে 20 জনকে নিয়ে পড়েছো সেখান থেকে প্রশ্ন হয়নি, প্রশ্নটা হয়েছে বাইরের একজনকে নিয়ে, তখনও তুমি অ্যান্সার করতে পারবা। ধরো প্রশ্নটা দিল নিচের কোন জন, নিচের এই দার্শনিক তত্ত্বের প্রবক্তা কে? ধরো একটা দার্শনিক থিওরি দিয়ে প্রশ্ন দিল নিচের দার্শনিক তত্ত্বের প্রবক্তা কে। এখন তুমি পড়েছো যাদেরকে, অপশনে দেখবা 2 জনকে পেয়ে গেছো, এই 2 জনকে তো চিনি, আর এতদিন পড়ার ফলে দেখবা যে তোমার বাকি 2 জনকে যে কনফিউশন তৈরি হচ্ছে, এই 2 জনের মধ্যে একজন সায়েন্টিস্ট, এটা আমি বুঝতে পারছি, আরেকজন ফিলোসফার, তাহলে উপরে লেখা অমুক ফিলোসফিক্যাল থিওরির জনক কে, তাহলে তো এটা ফিলোসফার হবে। এই যে এইভাবে মাথা খাটিয়ে অ্যান্সার করা, এটা অনেক পড়ার ফলে হয়। সো এখন অনেকেই বলছো, মোস্তফা আহমেদ, যে স্যার আপনার ক্লাস ভাল লাগে, মন চায় সবসময় করি। আবখাজিয়া, আফকাজিয়া না, আবখাজিয়া, আচ্ছা আন্তর্জাতিক মনে থাকে না। ওকে, তো যেটা বলছিলাম যে এইভাবে তুমি যখন টেকনিক করে পড়বা, একটু একই পড়া যখন বারবার পড়বা, তখন দেখবে যে সহজে মনে থাকে, ঠিক আছে। সো যেটা তোমাকে বলছিলাম, আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া, এইটা কোন দেশ থেকে আসলে স্বাধীনতা চায়, বা কোন দেশের স্বাধীনতা কামী অঞ্চল? এটা জর্জিয়া, মাথা রাখবা। আবখাজিয়া এবং দক্ষিণ ওশেটিয়া অলরেডি প্রশ্ন হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে দেশটা থেকে স্বাধীনতা চায় বা স্বাধীনতা কামী অঞ্চল, এই দেশটা হচ্ছে জর্জিয়া। এবার আসো, ওই যে বলছিলাম আরেকটা খুব গুরুত্বপূর্ণ জায়গাকে নিয়ে প্রশ্ন হয়,
হ্যাঁ, নাগার্নো কারাবাখ। ঠিক আছে, আমরা একটু দেখি পরবর্তী অপশনটা দেখি, নাগার্নো কারাবাখ। হ্যালো, এই যে ক্লাসটা শেষ করি। আমি এক্স্যাক্টলি 8:45 রওনা দিয়ে দেবো এখান থেকে, আমার এখান থেকে রওনা দিয়ে দেবো 8:45। ওকে, তাহলে দেখো নাগার্নো কারাবাখ। ঠিক আছে, নাগার্নো কারাবাখ এইটা একটা দ্বন্দ্ব। প্রথম কথা হচ্ছে এটা কি, তো নাগার্নো কারাবাখটা হচ্ছে ছিটমহল। ছিটমহল, এখন ছিটমহলটা আমরা আমাদের দেশে কিছু ছিটমহলের কথা বলছি, বা ছিটমহল প্রত্যেকটা দেশেই থাকে, প্রতিটা দেশেই ছিটমহল থাকে। একটা দেশের সীমান্তের সাথে আরেকটা দেশের সীমান্তে কিছু ছোট্ট ছোট্ট বিচ্ছিন্ন জায়গা থাকে, যেগুলোকে আমরা ছিটমহল বলি, ছিটকে যাওয়া মহল। অর্থাৎ এইটা হচ্ছে বাংলাদেশের, ধরি যে পঞ্চগড়ের উপরের অংশ, বাংলাদেশের কিছু অংশ আমরা দেখলাম গিয়ে পড়লো হচ্ছে ভারতে, ছোট ছোট ছিটকে। আবার ভারতের কিছু অংশ পড়ে গেল হচ্ছে বাংলাদেশে, এই যে এরকম ছোট 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 অংশ। তার মানে কি, এগুলো ছিটকে এসে পড়েছে, বাংলাদেশেরটা ভারতে গিয়ে ছিটকে পড়েছে, ভারতেরটা বাংলাদেশে ছিটকে পড়েছে। এই অঞ্চলগুলি নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়, এটাকে বলে ছিটমহল। তাহলে নাগার্নো কারাবাখটা হচ্ছে একটা ছিটমহল। যদি ছিটমহল হয়, তাহলে প্রশ্ন হচ্ছে এই ছিটমহলটা কার কার মধ্যে, অর্থাৎ নাগার্নো কারাবাখ নিয়ে দ্বন্দ্ব আছে কার কার মধ্যে। এই যে অ্যানি সঠিক উত্তর দিয়ে দিয়েছ, বিদ্যুৎ চলে গেছিল, মিস গেল, এত কিছু। ভাইয়া পিডিএফ কোথায় পাবো? পিডিএফ লাগবে না তো, তুমি এই ক্লাসটাই রেকর্ড পাবা আমাদের ওয়েবসাইটে। আবার এই ক্লাসের তোমার যদি এটা দরকার পড়ে, যা 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 পড়াইছি পিডিএফ দরকার পড়ে, তাহলে তুমি আমাদের একটু ক্লাসটা শেয়ার দাও, শেয়ার দিয়ে তার স্ক্রিনশটটা আমাদের ইনবক্সে পাঠাও, পিডিএফ পেয়ে যাবা। ঠিক আছে, আচ্ছা, নাগার্নো কারাবাখ কার কার মধ্যে বিরোধপূর্ণ? আচ্ছা, বুঝতে পারছি এগুলো কমন প্রশ্ন, এরপর তোমরা উত্তর করতেছো না, তার মানে আজকে তোমাদের টপিকটা একটু জটিল হয়ে গেছে। এই যে বললাম কমন যে প্রশ্ন, এটার উত্তর সবাই করতে পারবে, বাট এই জাতীয় প্রশ্ন তো যারা করতে পারবে তারা অ্যাবসলিউটলি চান্স পাবে। আচ্ছা, নাগার্নো কারাবাখ, তাহলে নাগার্নো কারাবাখটা হচ্ছে মূলত আর্মেনিয়া এবং আজারবাইজান। আর্মেনিয়া ও আজারবাইজান, আর্মেনিয়া ও আজারবাইজান, এই দুইটা অঞ্চলের মধ্যে একটা ছিটমহল, এই দুইটা দেশের মধ্যে একটা অঞ্চল যেটা দাবিদার আর্মেনিয়া ও আজারবাইজানও, সেটা হচ্ছে নাগার্নো কারাবাখ। প্রশ্ন হয়েছিল নাগার্নো কারাবাখ কোন অঞ্চলে অবস্থিত, তাহলে এই দুইটা দেশ যদি ককেশাসে হয়, তাহলে নাগার্নো কারাবাখ কি ককেশাস অঞ্চলে হবে না? সো নাগার্নো কারাবাখ হচ্ছে ককেশাস অঞ্চলে। আচ্ছা, এখন একটু দেখো, এই যে আমি একটু ছোট করি, ঠিক আছে, এখন একটু দেখো, আমি তোমাদেরকে যা যা দেখাইলাম, ঠিক আছে, আমি তোমাদেরকে যা যা দেখাইলাম, আমি একটু ওই ককেশাস অঞ্চলের আশেপাশে দুইটা সাগর, কৃষ্ণ সাগর এবং ক্যাসপিয়ান সাগর, মনে রাখবা ক্যাসপিয়ান সাগর থেকে খুব গুরুত্বপূর্ণ তিনটা তথ্য। একটা হচ্ছে পৃথিবীর বৃহত্তম জলাশয় বা হ্রদ কোনটি, ক্যাসপিয়ান হ্রদ। পৃথিবীর একমাত্র ভূমি দ্বারা বেষ্টিত সাগর কোনটি, এটা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। ঠিক আছে, আর ব্ল্যাক সিকে নিয়ে প্রশ্ন হয় কার কার মধ্যে দ্বন্দ্ব আছে এই ব্ল্যাক সিকে নিয়ে। এখন এই দ্বন্দ্বের জায়গাটা আমরা একটু যাই, দ্বন্দ্বটা আসলে কেন, এই ব্ল্যাক সি, এই রাশিয়া এবং তুরস্কের মধ্যে দ্বন্দ্বটা কেন, আমরা একটু দেখার চেষ্টা করি বা একটু বোঝার চেষ্টা করি। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, এই যে তুরস্ক, ঠিক আছে, এই তুরস্কের একটা অংশ আছে, যেই অংশটা মানে এক পৃথিবীর একমাত্র একটা শহর, যে শহরটা একই সাথে দুইটা মহাদেশে, দেশ তো তোমরা জানো, বাট বলো একমাত্র শহর যেটা দুই মহাদেশে, এই শহরটার নাম কি? আচ্ছা, একটা শহর যে শহরটা দুইটা মহাদেশে,
তোমরা আমাকে বলো এই শহরটার নাম কি, বলতে পারবা? পৃথিবীর একমাত্র শহর যেটা 2 মহাদেশে। না 20 তুরস্ক তো উত্তর হইল না, তুরস্ক তো উত্তর হইল না যেটা 2 মহাদেশে। একমাত্র শহর আমি এখন লিখবো বোর্ডে শহরটার নাম কি, কিন্তু আমি লেখার আগে তোমাদের কাছ থেকে, এইগুলো কিন্তু খুব কমন, তোমাদের কাছ থেকে একটু উত্তরটা জানার চেষ্টা করতেছি। বলতে পারতেছো না? আবারও বলতেছো তুরস্ক। তুরস্ক কি শহর? পৃথিবীর 2টা দেশ যেটা 2 মহাদেশে, একটা রাশিয়া আর এটা হচ্ছে তুরস্ক, দুইটাই এশিয়া এবং ইউরোপে। বাট আমি তো দেশ জানতে চাই না, আমি জানতে চাইছি শহর। ঠিক আছে, শহর বলা। এই যে থ্যাংক ইউ আল রাদ আহমেদ, থ্যাংক ইউ ইসরাত, থ্যাংক ইউ। তার মানে ইস্তাম্বুল। তার মানে আমার কথা এখন আমি যেটা দেখাই, তোমরা এই মুহূর্তে 57 জন আছো আমার সাথে, খুবই কম, বাট এই 57 জনই আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো, ইনশাল্লাহ তুমি উপকার পাবা। ঠিক আছে, বিষয়টা হচ্ছে খেয়াল করে দেখো, এই যে শহরটা, এই শহরটার নাম ইস্তাম্বুল। ঠিক আছে, আবার এই যে ভাইয়া জায়গাটা, এই শহরটার নামও ইস্তাম্বুল। ঠিক আছে, কিন্তু এই যে ইস্তাম্বুল এটা ইউরোপের অংশ। ঠিক আছে, এটা ইউরোপের অংশ, আর এই যে ইস্তাম্বুল এটা এশিয়ার অংশ। তাহলে একই শহর ভাইয়া, এটাও ইস্তাম্বুল, ঠিক আছে, এই যে অংশ এটাও ইস্তাম্বুল, আবার এই যে অংশ এটাও ইস্তাম্বুল। তাহলে একই শহর পড়লো কয়টা মহাদেশে? 2টা মহাদেশে। ঠিক আছে, ওইটা ইউরোপ আর এটা হচ্ছে এশিয়া। এবার আসো, তাহলে এখানে সংযোগ হইল কিভাবে? সংযোগটা হইল হচ্ছে এইখানে একটা ব্রিজ আছে। ঠিক আছে, এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের এই পাশটা আছে কৃষ্ণ সাগর। ওই যে একটু আগে যে আমরা কৃষ্ণ সাগর দেখলাম, এই পাশে আছে হচ্ছে কৃষ্ণ সাগর, আর এই পাশে আছে হচ্ছে বসফরাস, মর্মর সাগর। ঠিক আছে, এই পাশে আছে হচ্ছে মর্মর সাগর, এখানে কৃষ্ণ সাগর, আর এই পাশে আছে হচ্ছে মর্মর সাগর। সো এই কৃষ্ণ সাগর এবং মর্মর সাগর যুক্ত হলো, এই যে যুক্ত হলো তো তাকে প্রণালী বলে, তাই না? এই কৃষ্ণ সাগর ও মর্মর সাগর যুক্ত হওয়ার ফলে এইখানে একটা প্রণালী হয়েছে, প্রণালীর নাম হচ্ছে বসফরাস প্রণালী। প্রণালীটার নাম কি? বসফরাস প্রণালী। যার ফলে এই যে ব্রিজটা আমরা দেখছি, যে ব্রিজের মধ্য দিয়ে যুক্ত হলো ইস্তাম্বুল এবং ইস্তাম্বুল, এই ব্রিজটাকেই বলা হচ্ছে বসফরাস ব্রিজ। বসফরাস ব্রিজ। ঠিক আছে, খেয়াল করো। এখন তাহলে দেখো, আমরা ক্লাসে একটা জিনিস পড়েছিলাম যে এশিয়া এবং ইউরোপকে যুক্ত করে ভৌগোলিকভাবে কনসিডার করা হয় যুক্তকারী দেশ। যখন প্রশ্ন হবে এশিয়া এবং ইউরোপকে যুক্তকারী দেশ, তখন কিন্তু আমরা দেশের কথা পড়েছিলাম, জর্জিয়া, রাইট? আর এখন এশিয়া এবং ইউরোপকে যুক্তকারী একটা ব্রিজ, ঠিক আছে, যে ব্রিজটা যুক্ত করলো, এই ব্রিজটার নাম হচ্ছে বসফরাস ব্রিজ। তোমরা আমার এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো। আজকে টপিকটা একটু জটিল হয়ে গেছে, যদি বুঝতে না পারো তাহলে আমি আবারও বলছি, বাট একটু ইচ্ছে করে আজকে জটিল টপিকটা নিচ্ছিলাম। যদি ক্লিয়ারলি বুঝতে পারো তাহলে আমাকে একটু বলো, আমি এখানে যেটা দেখালাম, যদি বুঝতে পারো আমাকে বলো, যদি বুঝতে না পারো সেটাও আমাকে একটু বলো। যদি বুঝতে পারো সেটাও বলো, যদি বুঝতে না পারো সেটাও আমাকে একটু বলো, একটু কমেন্টে জানাও। হ্যাঁ, বসফরাস প্রণালী আন্নি, বুঝতে পারছি ভাইয়া। এখন এখানে কিন্তু আরো একটা, মানে আমি এখানে শুধু বোঝার জন্য বড় করে চিত্র আঁকছি, এখানে কিন্তু আরো একটা প্রণালী আছে, দারদানেলিস একটা প্রণালী। যখন আমি এই প্রণালী ক্লাস করাবো তখন আলাদা করে প্রণালী আমি দেখাই দিব। একই সাথে বসফরাসের পরেই কিন্তু দারদানেলিস প্রণালী আছে।
এখন তাহলে আমি তোমাদেরকে যে হ্যাঁ জি 20 কন্যা ক্লিয়ার, জি স্যার বুঝতে পারছি, তাহমিনা আক্তার, মিমতা বুঝতে পারছি, হাসিব জি বুঝতে পারছি, নাসিম ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করো, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে কৃষ্ণ সাগরকে নিয়ে দ্বন্দ্ব আছে দুইটা দেশের, এই দুইটা দেশ কে কে? তার মধ্যে আমি একটু তোমাদেরকে লিখে দিয়েছিলাম এই দুইটা দেশ হচ্ছে আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম তুরস্ক এবং কি বলেছিলাম রাশিয়া। এইবার দেখো এই দ্বন্দ্বটা কি, বিষয়টা হচ্ছে এইখানে কৃষ্ণ সাগর, এরপরেই আমরা কি অঞ্চল দেখেছিলাম একটু আগে, কৃষ্ণ সাগরের পরেই হচ্ছে ককেশাস অঞ্চল। এই ককেশাস অঞ্চলের সাথে 4টা দেশকে আমরা দেখলাম, তার মধ্যে একটা আছে রাশিয়া। এখন ভাই খেলাটা হচ্ছে রাশিয়া যে এত বড় একটা দেশ, তা ওই পাশে তার সাথে সাগর মহাসাগর আছে, বাট ওইখানে একটা পরিপূর্ণ বন্দর নাই। আচ্ছা রাশিয়া বিশাল দেশ, ওই উত্তরে যদি বন্দর থাকে ওইটা দিয়ে সে যে বাণিজ্য করবে, অর্থাৎ ওইখান থেকে সে ঘুরে ইউরোপ বা এশিয়া অথবা আমেরিকার সাথে বাণিজ্য করতে গেলে ওইটা তার জন্য পারফেক্ট পথ হয় না। তাহলে রাশিয়া বিশাল দেশ, সে যে বাণিজ্যটা করবে তার জন্য একমাত্র এবং মানে কি বলবো এটাকে যে মানে একটা বিশাল গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে কৃষ্ণ সাগর, এবং এইখানে যে রাশিয়ার বন্দরটা আছে সেটা কৃষ্ণ সাগর, এবং এইখানে রাশিয়ার যে বন্দর আছে যেটা রাশিয়ার একমাত্র অ্যাক্টিভ বন্দর। রাশিয়া এত বড় একটা দেশ, তার আশেপাশে সাগর মহাসাগর আছে, বাট ওইগুলা দিয়ে যে সে ব্যবসা করবে ওইটা ভৌগোলিকভাবে তার জন্য জুৎসই না। তার জন্য ব্যবসার জন্য ভৌগোলিকভাবে এখান থেকে যদি বের হয় কৃষ্ণ সাগর, এইদিকে আসতে এখানে ভূমধ্য সাগর, এশিয়াকে কাভার দিতে পারবে, ওইদিকে আমেরিকা ইউরোপ সব কাভার দিতে পারবে, এখানে এটা মিডল প্লেস। তাহলে রাশিয়ার জন্য এই কৃষ্ণ সাগরের গুরুত্ব অনেক। এখন তুমি আমাকে বলো, রাশিয়া যখন তার জাহাজগুলি বের হবে কৃষ্ণ সাগর থেকে বের হয়ে তাকে আগে আসতে হবে মর্মর সাগর, এই প্রণালী পার হইতে হবে, মর্মর সাগরে আসতে হবে, এরপর এখানে সে এই ভূমধ্য সাগরে আসবে, এরপর এখান থেকে সে উপরে যাবে আমেরিকা, ইউরোপ এইদিকে যাবে হচ্ছে আমেরিকা, এইদিকে আসবে হচ্ছে এশিয়া। অর্থাৎ রাশিয়া বাণিজ্যের জন্য এই কৃষ্ণ সাগর হয়ে এই প্রণালী পার হয়ে, একটা প্রণালী আছে, 3টা প্রণালী পার হইতে হয়, পার হয়ে আসতে হবে ভূমধ্য সাগরে, এরপর সে পৃথিবীর যে জায়গায় যাইতে চায় ছড়ায়া যাবে। তাহলে এই কৃষ্ণ সাগর রাশিয়ার জন্য কতটা গুরুত্বপূর্ণ বোঝা গেল। সো রাশিয়া যে আসবে কাকে পার হইতে হবে, তুরস্ককে। সো এইটা আন্তর্জাতিকভাবে আইন করে তুরস্ক তার নিজের আন্ডারে রেখেছে। এই দিক দিয়ে রাশিয়ার কোনো যুদ্ধ জাহাজ যদি যাইতে চায় তাহলে তুরস্ক সেখানে বাধা দিয়ে থামায় দিতে পারবে। এই জন্য বললাম যে প্রশ্নটা হয় যে এই কৃষ্ণ সাগরকে নিয়ে কার কার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কারণ বসফরাস প্রণালী তুরস্কের দখলে, আর এই বসফরাস প্রণালী ছাড়া এই দিক দিয়ে রাশিয়া বের হতে পারবে না। এই জন্য তুরস্কে এই কৃষ্ণ সাগর নিয়ে দ্বন্দ্ব আছে রাশিয়া এবং তুরস্কের। দেখো তো তোমরা বুঝতে পারছো আমি যা বলছি, তোমরা কি বুঝতে পারছো? ক্লাস একটু জটিল হয়ে যাচ্ছে, তো এই জন্য স্টুডেন্ট সংখ্যা মানে কমতে কমতে একদম শেষের দিকে চলে আসতেছে, এটা ভালো। যদি দেখতেন যে খালি কয়েকটা স্লাইড রাখতেন এমসিকিউ সলভ করতেন। আচ্ছা এটা ভালো, কারণ হচ্ছে আমার একদম জিস্ট সেই ছেলেপেলেগুলিকে দরকার যারা সত্যিকার অর্থে পড়ুয়া, বিশ্ববিদ্যালয়কে মনে প্রাণে ধারণ করে, একটা বিশ্ববিদ্যালয় তার লাগবেই। আমার মনে হচ্ছে এখন যে 50 জন আছো তারা সেই মনোবল নিয়ে আছো। আমি যেটা বলছি বুঝতে পারছো কিনা? সো আমি যেটা বলছি বুঝতে পারছো কিনা? আগামীকালকে ক্লাস হবে সাম্প্রতিক বিষয়, ঠিক আছে? তো সাম্প্রতিক কিছু টপিক আমি পড়াবো, আর তোমরা যেটা করতে খুব পছন্দ করো এমসিকিউ সলভ করা, ঠিক আছে? এটা অনেক থাকবে, মিনিমাম 20টা এমসিকিউ সলভ করব, আর গুরুত্বপূর্ণ যে টপিকগুলি আছে এগুলো আমি পড়াবো, ঠিক আছে? সো ইতি আক্তার জি বুঝতে পারছি, সারা খান অল ক্লিয়ার, ওকে ঠিক আছে, বুঝতে পারছি ভাইয়া, জি স্যার বুঝতে পারছি, ওকে ঠিক আছে। তাহলে শোনো, এই টপিকটা আমি আর বাড়াবো না, বাড়াইলে আসলে এদিকে আসা শুরু হইলে এই যে ভূমধ্য সাগর কেন্দ্রিক রাজনীতি, এখানে আসলে 3টা প্রণালী আছে, এটা আমি প্রণালীর ক্লাসে তোমাদের দেখা দিব। আমি তো শুধু বসফরাসের কথা বলছি,
3টা প্রণালী আছে, এগুলো সব আমি তোমাদেরকে পরে যখন ডিটেলসে পড়াবো তখন বুঝাই দেবো। আর তোমরা যারা আমার কোর্সের সাথে থাকবা তারা অবশ্যই তো এই সবগুলি বিষয় পেয়ে যাবা। আর আজকের ক্লাসটা যদি তোমরা কেউ পিডিএফ দরকার পড়ে তাহলে একটু শেয়ার দিতে হবে ক্লাসটা। যদি আজকের ক্লাসে পিডিএফ দরকার পড়ে তাহলে ক্লাসটা একটু শেয়ার দিতে হবে, ঠিক আছে? সো আজকে বিদায় নেই। জি স্যার, আজকে কি হলো তাহলে? রবিউল মনে হয় পরে আসছো। আজকে আমরা প্রথমে 8টা এমসিকিউ সলভ করছি, তারপরে এই বোর্ডে যা যা দেখতে পাচ্ছ এইগুলো আজকে একটু পড়ছি। সেগুলো বড় করে দেখলে ককেশাস অঞ্চল নিয়ে পড়ছি, ওইটা পড়তে যা আমাদের এদিকে একটু কৃষ্ণ সাগর কেন্দ্রিক, ভূমধ্য সাগর কেন্দ্রিক রাশিয়া বা তুরস্কের যে রাজনীতি আছে এগুলো নিচ্ছে। আমি তো সায়েন্স থেকে তো এত সাধারণত পড়া হয়নি, এই প্রথম এভাবে পড়ছি, তাও এত কঠিন একটা টপিক, তাই বুঝতে একটু সমস্যা হচ্ছে। প্রজ্ঞা পারমিতা, তুমি ইনশাল্লাহ আমাদের সাথে থাকো, পড়া শুরু করো, আস্তে আস্তে সবই সহজ হয়ে আসবে। ওকে, থ্যাংক ইউ।